হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুবই লজ্জিত যে গতকাল ভিডিও দিতে পারিনি বলে, আর সেটার জরিমানা স্বরূপ আজকে আমরা দুটো এপিসোড একসাথে দেখবো। আশা করছি তোমরা আমাকে ক্ষমা করবে। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, গত 4-5 বছর ধরে প্রতিদিন একই ধরনের কাজ করতে হয়, এত প্রেশার, এতগুলো চ্যানেল, তো মাঝে মাঝে আসলে হয়ে ওঠে না। আর তাছাড়া ইদানিং আমার ঘুমের প্রবলেম এত মারাত্মক অবস্থায় গিয়েছে যে কি বলবো, মানে এক্সপ্লেন করার মতো ভাষা নেই। তো ভিনল্যান্ড সাগার গত পর্ব তো আমরা দেখেছি, সিজন 2 ফার্স্ট এপিসোডটা। তো ওই এপিসোডে আমাদের নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ইনার। এবং ইনারকে একজন লোক করে কি গোলাম হিসেবে কিনে নিয়ে আসার তারপর থরফিনকে আমাদের দেখানো হয় প্রথমবারের মতো। তো এই পর্ব যখন শুরু হয়, এই পর্বের শুরুতেই আমরা ওই তিনজনকে দেখতে পাই। আর ক্যাটেল মানে যে ওদের মালিক, সে বলে এনার তুমি আর থরফিন এখন থেকে একসাথে কাজ করবে, কারণ তোমাদের দুজনকে আমি এক কাজে লাগাবো, সুতরাং একে অপরকে হ্যালো বলো। তো তখন এনার বলে তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো থরফিন। তো থরফিনও নিচু গলায় বলে হ্যালো, মানে আমাদের সেই থরফিনকে এই অবস্থায় দেখবো আমি কল্পনা করি না আর কি। তো যাই হোক, এরপর ক্যাটেল বলে আচ্ছা ঠিক আছে, এবার আমি বলবো যে তোমাদের কি কাজ করতে হবে। তো এরপর ক্যাটেল এনারকে জিজ্ঞেস করে তোমার সামনে তুমি কি দেখতে পাচ্ছ? এনার বলে অনেক বিশাল একটা জঙ্গল দেখতে পাচ্ছি। তখন ক্যাটেল বলে এটা শুধুমাত্র একটা জঙ্গল নয়, এটা তোমাদের মুক্তির পথ। তো ক্যাটেল বলে এই বিশাল জঙ্গলটা আমার, তো এই জঙ্গলটা আমি তোমাদেরকে ধার দেবো, এই জঙ্গল পরিষ্কার করো, এখানে ফসল ফলাও, আর যখন ফসল বড় হবে সেই ফসল ন্যায্য মূল্যে আমি তোমার কাছ থেকে কিনে নেব। আর তারপর যখন তোমার হাতে টাকা হবে, আর ওই টাকা যদি তোমার দামের চেয়ে বেশি হয়, ওই টাকা দিয়ে তুমি নিজে কিনে নিতে পারবে, মানে তুমি নিজেকে মুক্ত করতে পারবে। তো এই কথা শুনে তো এনার আশ্চর্য হয়ে যায় এবং বলে নিজেরা নিজেদের কিনার মাধ্যমে আমরা মুক্ত হতে পারবো? ক্যাটেল বলে হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ঠিকই বলেছো। তো নিজের মুক্তির জন্য সঠিকভাবে পরিশ্রম করো, আর তুমি যদি এটা সঠিকভাবে পরিশ্রম করতে পারো তাহলে সর্বোচ্চ 2-3 বছরের মধ্যেই তুমি নিজেকে মুক্ত করতে পারবে। আর তুমি যখন ওই ফসল প্রথম কাটবে তার বদলে কিন্তু আমি তোমাকে একটা পেমেন্ট দেবো। তো এনার তখন বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর তখন ক্যাটেল বলে ঠিক আছে, অনেক ভালো, আর যদি কোনো সমস্যা হয় তোমরা প্যাটারকে বলবে, কারণ সেই ফার্মটাকে অনেক ভালো মতো জানে এবং তোমাদের দেখভালের দায়িত্ব আমি ওর উপর দিয়েছি। তো তখন পেটার ওদেরকে বলে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ইনার, আর আমিও কিন্তু একসময় গোলাম ছিলাম, আমি নিজের মুক্তি ঠিক এভাবে অর্জন করেছি। আমি জানি অজানা জায়গায় কাজ করতে অনেক অসুবিধা হয়, তারপরেও তুমি তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, আর আমি তো আছি। আর তারপর ক্যাটেল বলে এনার তুমি অনেক লম্বা জার্নি করে এসেছো, তুমি ক্লান্ত, তুমি আজকে বিশ্রাম নাও, আর দেখো থরফিন কিভাবে কাজ করে। তো ক্যাটেল যাওয়ার আগে থরফিনকে বলে ইনারের সাথে ভালো মতো মিলেমিশে থেকো, ঠিক আছে? থরফিন আবারও নিচে গলায় বলে জি স্যার। তো তারা তো এই কথা বলে চলে যায়, থরফিনও সেখান থেকে কাজে যেতে থাকে। আর এদিকে এনার থরফিনকে জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের মাস্টার বা মালিক কেমন মানুষ? থরফিন কোনো জবাব দেয় না। আর এরপর আবারও এনার বলে আমি উত্তর ইংল্যান্ড থেকে এসেছি, আর তুমি? তখন থরফিন নিচে গলায় বলে আমি আইসল্যান্ড থেকে এসেছি। তো এরপর ইনার বলে আইসল্যান্ড এটা আবার কোন জায়গা? এই জায়গার নাম তো কখনো শুনিনি। আর আমরা এরপর দেখতে পাই থরফিন অনেকগুলো গাছ কিন্তু কেটে রেখেছিল। তো ইনার তখন বলে এতগুলো গাছ তুমি কেটে রেখেছো, আরো কতগুলো বাকি আছে? তখন থরফিন ইশারা দিয়ে দেখিয়ে দেয় এই পাশের সবগুলো। ইনার বলে মানে? থরফিন তখন বলে এখান থেকে নদী পর্যন্ত সব। তখন ইনার বলে তাহলে তো অনেক কাজ বাকি। আর তখন আমরা থরফিনকে কাজ করতে দেখি, আর ওর নজর যায় ইনারের উপর। তো অ্যাকচুয়ালি ইনার তো কখনো কাজ করেনি, ও গাছ কাটতে গিয়ে কুড়াল গাছের মধ্যে আটকে ফেলেছে, ওটার বেরি করতে পারছিল না। তো থরফিন ওর কাছে আসে এবং ওটা বের করতে সাহায্য করে। তো থরফিন ওকে বলে দেখো তোমাকে তো আজকে কাজ করতে বলা হয়নি, তোমাকে জাস্ট বলা হয়েছে আমি কিভাবে কাজ করি সেটা দেখতে। কিন্তু এর জবাব ইনার বলে না না, আমি জলদি কাজ শেষ করে এখান থেকে মুক্ত হতে চাই। তো থরফিন তখন বলে যদি এইটাই ব্যাপার হয় তুমি একটু দূরে গিয়ে কাজ করো, আর এমন ভাবে গাছ কাটবে যেন গাছটা নদীর দিকে সোজা হয়ে পড়ে। তো ইনার বলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তার মানে এগুলো নদী দিয়ে বাইরের দিকে নিয়ে যাওয়া হবে, তাই তো? তো এরপর একটা গাছ কাটার পরে গাছের ডাল কাটতে থাকে। আর এনার বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমরা কি কোনো খাবার পাবো এখানে? থরফিন বলে হ্যাঁ খাবার পাবে। তো এনার তখন বলে সত্যি ওই খাবারকে আমাদের কোথা থেকে নিয়ে আসতে হবে নাকি খাবার কেউ নিয়ে আসবে? তো থরফিন তখন বলে রিট্রেলাররা খাবার নিয়ে আসবে। তো এখানে রিট্রেলার আর গোলামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। গোলামরা যে কাজ করে তারা কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা পায় না, কিন্তু রিট্রেলাররা কিছু টাকা পায় কাজের বিনিময়ে। আর তখনই এনার কিছু মানুষের আসার শব্দ শুনতে পায় আর বলে মনে হয় আমাদের খাবার চলে এসেছে। তো এখানে আমরা 4 জন রিট্রেলারকে আসতে দেখি, ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আর একজনকে আমরা দেখি সে করছে কি খাবার খেতে আসছিল। তো এনার ওদের কাছে যায় হ্যালো বলে, আর তখন একজন ওকে লাঞ্চ বক্স ধরিয়ে দেয়। তো এনার যখন ওইটা খুলে দেখতে পায় ওটার মধ্যে অর্ধেক রুটি রয়েছে। তো এটা দেখে এনার তো রাগ হয়ে যায় এবং বলে এটা কি? তো ওই লোকটা তখন রাগ হয়ে যায় এবং বলে এটাই তোমাদের খাবার। এনার বলে এতটুকু? আর তখন আরেকজন লোক বলে তুমি কি বললে, তুমি কি প্রথমবার গোলাম হয়েছো? এনার জবাব দেয় হ্যাঁ। আর তখন ওই ব্যক্তিটা বলে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিও, তোমরা অনেক লাকি যে অ্যাটলিস্ট তোমাদের জন্য আমরা খাবার নিয়ে এসেছি। আর শুধুমাত্র এইটাই না, আমরা তোমাদের জন্য যে খাবার নিয়ে আসি এটা তোমার বাপের ভাগ্য, তোমার শুকরিয়া আদায় করা উচিত। আর তখন এনার অনেক রাগ হয় কিন্তু কিছু করতে পারে না। আর ওই লোকেরা তখন বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জানো আমাদের, কিন্তু এনার অনেক রাগান্বিত ছিল এবং ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু তখনই সামনে থরফিন চলে আসে এবং হাত থেকে লাঞ্চের বক্সটা নিয়ে বলে আপনাদের অনেক ধন্যবাদ এই খাবারের জন্য। আর তারপর ওই লোকেরা সেখান থেকে চলে যেতে যেতে থরফিনকে বলে থরফিন ওকে একটু ভদ্রতা শিখিয়ে দিও আর ঘোড়ার ভালো মতো খেয়াল রেখো। তো থরফিন বলে জি ঠিক আছে। আর এরপর আমরা ওই ব্যক্তিগুলোকে ওখানেই ঘুমাতে দেখতে পাই। তো এনার তখন বলে তার মানে এই শয়তানগুলো এখানেই ঘুমাবে, ওরা এখানে এজন্যই ঘুমাচ্ছে যাতে ওরা ডিউটি কম করতে পারে, তাই না? কিন্তু থরফিন কোনো উত্তর দেয় না। আর এদিকে আমরা থরফিনকে দেখি যে একটা গাছকে একটা দড়ির সাথে আটকে দিয়েছে। তো এনারকে থরফিন বলে তুমি এটা পেছন দিক দিয়ে ধাক্কা দেবে, ঠিক আছে? তো এনার তখন বলে এই গাছের সাইজটা কি আমরা ছোট করতে পারি না? তাহলে তো সুবিধা হবে নিতে। কিন্তু
থরফিন বলে এই গাছটা হচ্ছে মাস্টারের, সে এরকম সাইজে রাখতে বলেছে, তো তার অনুমতি ছাড়া আমরা এটা ছোট করতে পারবো না। তো এনার তখন বলে এত বড় একটা গাছের জন্য একটা ঘোড়া তো যথেষ্ট হবে না। কিন্তু থরফিন বলে চিন্তা করো না, শুধু কাজ করতে থাকো। তো এরপর আমরা দেখি থরফিন ঘোড়াটার মধ্যে ওই গাছটা আটকে দেয়, আর তারপর থরফিন বলে এনার ধাক্কা দাও। কিন্তু যখন ওরা গাছটা নিচ্ছিল তখনই ওই গাছটা করে একটা গাছের শেকড়ের সাথে আটকে যায়। তো থরফিন তখন বলে এনার ওই জায়গাটা একটু উঁচু করে ধরো। তো এনার অনেক চেষ্টা করে উঁচু করার, কিন্তু পারেই না, উল্টোর অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপর কোনো রকম ওরা দুজন দম লাগিয়ে অনেক টানতে থাকে এবং এরকম সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, দুজনে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এনার তখন বলে আমার অনেক ক্ষুধা লেগেছে আর আমার প্রচুর রাগ হচ্ছে ওই হারামজাদাদের উপর যারা আমাদের খাবার খেয়ে নিয়েছে, ওদেরকে আমি ছেড়ে দেবো না। তো তখন থরফিন বলে দেখো ওদের কাছে নিজেদের কোনো ফার্ম নেই আর এর জন্য ওরা আমাদের মাস্টারের কাছে কাজ করে। আর তখন এনার রাগান্বিত হয়ে বলে তাহলে তো ওরাও অর্ধেক গোলাম, আর ওরা আমাদের সাথে এমন একটা ব্যবহার করছে যাতে ওরা আমাদের উস্তাদ, ওরা আমাদের মাস্টার, মানে আমাদের নিচু দেখাবে ওরা। কিন্তু থরফিন এগুলোতে কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মানে থরফিন আগে থেকেও চুপচাপ ছিল, এখন আরো চুপচাপ হয়ে গেছে ভাই। তো যাই হোক, এরপর এনার করে কি থরফিনের সামনে আসে এবং বলে তুমি কি আমার কথায় সহমত না? থরফিন বলে জানি না, আমার এটাই তো কিছু যাই আসে না। আর তখন এনার বলে আমরা মাস্টারের সম্পত্তিতে কাজ করি আর ওরা আমাদের এভাবে জ্বালাতন করতে পারে না, আমি এই কথা মাস্টারকে বলে দেবো। থরফিন বলে এটা করো না, তাহলে ওরা আরো জ্বালাতন করা শুরু করবে। এনার তখন রাগান্বিত হয়ে যায় এবং কলার ধরে বলে থরফিনের তার মানে তুমি এই সবকিছুতে অনেক খুশি আছো? আর তখনই সেখানে ক্যাটল চলে আসে এবং বলে আজকের দিন তোমাদের কেমন গেল? তো এনার তখন বলে মাস্টার আমি আপনাকে কিছু বলতে চাই। কিন্তু থরফিন বলে না এনার কিছু বলো না। কিন্তু এনার তখন বলে তোমার মুখ বন্ধ করো। তো এনার এসে আবার বলে মাস্টার আমি আপনাকে কিছু বলতে চাই। কিন্তু ও যখন বলতে যাবে হঠাৎ করে দাঁড়িয়ে যায়, ওর নজর যায় পেছনে বসে থাকে একটা মেয়ের উপর। তো তাকে দেখে এনার তো আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়ে। আর ওর মাস্টার ক্যাটেল বলে আচ্ছা তোমার যেন কি বলার ছিল বলো। কিন্তু এনার কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন ক্যাটেল বলে কি আশ্চর্য ব্যক্তি তুমি, যদি কোনো কথাই না থাকে তাহলে আমি চলে গেলাম। তো এখান থেকে মাস্টার চলে যায় আর যেতে যেতে ওই মেয়েটাকেও এনার অনেকক্ষণ দেখে। আর তখন থরফিন বলে তুমি ব্যাপারে বললে না কেন? এনার বলে তোমার মুখ বন্ধ রাখো। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা সবাইকে ফসল কাটতে দেখি। তবে তার মানে এই না যে মাঝখানে অনেক সময় চলে গিয়েছে, অ্যাকচুয়ালি জঙ্গল তো জঙ্গলের জায়গায় আছে, বাট এখন ফসল কাটার টাইম আর কি জন্য ক্ষেতের সাইডে এসেছে ওরা। তো ক্ষেতে আমরা মাস্টার ক্যাটেলকেও দেখতে পাই, সে নিজেও ফসল কাটছে। আর ওইখানে তখন কিছু বাচ্চারা পানি নিয়ে আসে, সবাইকে পানি পান করাতে থাকে। তো ক্যাটেল তখন বলে আমরা অনেক কাছে চলে এসেছি, এই কাজটাকে আমাদের দুপুরের আগে শেষ করতে হবে। আর তখন আমরা থরফিন আর এনারকেও দেখতে পাই। তো এনার বলে মাস্টার আমাদের সাথে কাজ করছে, আমি তো জানতাম বড় লোকরা কাজ করে না, কিন্তু বড় লোক হোক, গরিব হোক, বা ইংরেজ হোক বা ড্যানিশ হোক, কাজ করার সময় সবাইকে একই রকম দেখা যায়। আর তখন ক্যাটেল একজন ছেলেকে বলতে থাকে এভাবে কেটো না, বারবার আমি তোমাকে শিখিয়েছি, আরেকবার যেন না বলতে হয় ওলমার। কিন্তু ওলমার তখন বলে আমি তো সেভাবেই করছি যেভাবে তুমি বলেছো। ক্যাটেল তখন বলে ফসলকে একদম নিচ থেকে কাটো, তুমি এত নিচ থেকে কাটবে না, আরেকটু উপর থেকে কাটবে। ওলমার বলে তাতে কি যায় আসে, আমি তো এটা করছি তোমার কথা মতো। তো ক্যাটেল তখন বলে দেখো ধান কাটার পরে যে বাড়তির অংশটুকু থাকবে সেগুলো খাওয়ার জন্য আমরা গাভীদের ছেড়ে দেবো, যাতে ওরা বেঁচে থাকা ফসল খেয়ে ফেলতে পারে। আর তোমার বয়স 17 হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন এটা কেন বুঝতে পারছো না যে কিভাবে কাজ করতে হয়? তোমারও বুঝতে হবে যে সব কাজের আলাদা আলাদা অর্থ রয়েছে। কিন্তু ওলমার তখন বলে তোমার মুখ বন্ধ করো, আমি বুঝতে পারছি। আর এরপর রাগে করে কে এলো পাথরে কেটে ফেলে। কিন্তু ক্যাটেল বলে এইভাবে না, বলো তুমি এই ফসলগুলোকে একবারেই খারাপ করে দিচ্ছ। তো এনার এই বিষয়টা লক্ষ্য করে এবং বলে ওখানে কি হচ্ছে, ওই ছেলেটার এত সাহস মাস্টারের সাথে এইভাবে কথা বলছে। থরফিন তখন বলে ওটা হলো মাস্টারের ছেলে ওলমার, আর জাস্ট বাবা ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, এটা রেগুলারই হয়। আর তখনই ওলমার করে কি ওই ফসল কাটার যন্ত্রটা ফেলে দেয় এবং বলে আমাকে দিয়ে এগুলো হবে না। আর আমি ভেবেছিলাম তোমাকে যদি একবার সাহায্য করে দেই তুমি হয়তো নালিশ করা বন্ধ করে দেবে, কিন্তু তোমার নালিশ জীবনে বন্ধ করা যাবে না, আমি আর একবার এভাবে করতে পারবো না, আমি গেলাম। কিন্তু ক্যাটেল বলে তুমি কোথায় যাচ্ছ? ওলমার বলে যেখানে তুমি থাকবে না সেখানে আমি যাবো। আর এরপর ক্যাটেল বলে তুমি এই ফার্মের ভবিষ্যতের মালিক, আমার পরবর্তীতে তোমাকে এটা সামলাতে হবে। আর তখন ওলমার মানে ক্যাটেলের ছেলে বলে কে বললো যে এই জায়গা আমার লাগবে, এসব বোরিং কাজ আমার দ্বারা হবে না। আর তখন সে তরল বের করে, কিন্তু বের করতে পারে না, ওখানে আটকে যায়, মানে ও যোদ্ধা হবে। তো এখানে অনেকবার চেষ্টা করো তরল বের করতে, বাট খাপ থেকে বেরিয়ে করতে পারে না, সবার দিকে তাকিয়েছিল। তো এই সব ঘটনা ওলমার অনেক লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ওলমারকে আমরা একটা ঘরে দেখতে পাই। ওলমার বলে আমি খুব শীঘ্রই ইংল্যান্ডে যাব, কারণ আমি আমার জীবন এই বেকার জায়গায় কাটাতে পারবো না। আর সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই বিছানায়, বুঝতেই পারছো। তো ওই মেয়েটা বলে স্যার আপনি এখান থেকে কবে যাবেন? ওলমার বলে কিং হ্যারেল খুব শীঘ্রই ফোর্সে নেওয়ার জন্য লোকজন ডাকবে, আর তখনই আমি সেনাবাহিনীতে যোগ দেবো। কিন্তু ওই মেয়েটা বলে আমার মনে হয় আপনার এই ফার্মটাকেই নেওয়া উচিত। কিন্তু ওলমার তখন রাগান্বিত হয়ে বলে তুমি এই কথা বলছো? তখন এই মেয়েটি বলে আসলে আপনার জন্য আমার চিন্তা হয়, সেই জন্য বললাম। তো এর ফলে ওলমার একটু শান্ত হয় আর ওই মেয়েটা শুয়ে পড়ে এবং ওলমারকে বলে মাস্টার আমরা কি আরেকবার করতে পারি? আর বাইরে থেকে আমরা দেখতে পাই যে মেয়েটার বাবা এগুলো শুনছিল এবং বলে এই না আমার মেয়ে খুব ভালো কাজ করছে। আর তখনই ওই লোকটার স্ত্রী চলে আসে ওখানে এবং বলে কেমন চলছে সব, আর আমি ছোট মাস্টারের জন্য খাবার নিয়ে এসেছি। আর তখন তার হাজবেন্ড বলে চুপ থাকো, ওরা এখন দ্বিতীয় রাউন্ড শুরু করে দিয়েছে, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর ওরা বলা শুরু করে যে এই জিনিসটা আমাদের পরিবারের জন্য খুব ভালো হবে, আমাদের ভবিষ্যৎ একদম নিরাপদ হয়ে যাবে। আর তখন ওই মহিলা বলে হ্যাঁ, যতক্ষণ ছোট মাস্টার আমাদের বাড়ি আসতে থাকবে, আমাদের মেয়েকে ভোগ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সব ঠিক থাকবে। আর এই কথা বলে দুজনে হাসতে থাকে। বাট তখনই ওলমার রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। তো ওলমার যখন বেরিয়ে আসে তখন ওই লোকটি বলে কি হয়েছে ছোট মাস্টার, আমার মেয়ে কি খারাপ কিছু করেছে? ওলমার তখন বলে তোমার মুখ বন্ধ করো বেকুব, আমি জানি তোমাদের মতলব কি। আর এরপর ওলমার বলে তোমরা আমার বাবার সম্পত্তির পেছনে লেগে রয়েছে তাই না, তোমার
কি মনে হয় যে ক্যাটল পরিবারের সাথে যুক্ত হয়ে গেলে তোমরা এই সম্পত্তিও পেয়ে যাবে? লোকটি বলে না না, আমি এটা স্বপ্নও ভাবিনি। ওলমার তখন রাগান্বিত হয়ে বলে তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর এই কথা বলেও চলে যায়। আর এরপর আমরা দুজন নেশাখোরকে দেখি, যেটা কাবু মানে দাড়ি ছাড়া, ওটার নাম ছিল হচ্ছে ফক্স, আর মোটা যেটা দাড়িওয়ালা সেটার নাম ছিল হচ্ছে ব্যাজ। তো ওরা দুজন ওলমারকে যেতে দেখে। তো ওদের পরিচয়টা আমরা পরে পাবো আর কি, যে ওরা আসলে কে। তো ওরা ওলমারকে আওয়াজ দেয় দাঁড়ানোর জন্য, আর তখন ওলমার দাঁড়িয়ে যায় এবং ওই দুজন করে কি মানে ক্ষেতের মধ্যে দিয়ে ওলমারের কাছে আসতে থাকে। এবং তখন ওলমার জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? জবাবে ওই দুজন বলে আমরা একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আপনাদের এই রিট্রেলার আমাদের ওখানে যেতেই দিল না। কিন্তু আপনি তো আমাদের মতো না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, কারণ এই পুরো গ্রাম ফার্মের মালিক আপনি। মানে ওই দুই নেশারও হয়তো ওই মেয়ের কাছে যেতে চেয়েছিল, বাট ঢুকতে দেয়নি। আর তখন ওলমার বলে তোমাদের মুখ বন্ধ করো, তোমরা জানো আমি কিরকম অনুভব করি। আর তখন ফক্স বলে আপনি কি কোনো কারণে এখনো রেগে আছেন? ওলমার তখন বলে তোমাদের মতো দুই বেকুবের জন্য আমার হাতে সময় নেই, তোমরা এখান থেকে চলে যাও, নিজেদের ঘরে গিয়ে আরাম করো। আর তখন ফক্স বলে এত রাগ করবেন না ছোট মাস্টার। আর তখন ফক্স করে কি ওলমারের ঘোড়া ধরে এবং বলে চলুন মাস্টার, আমরা সারা রাত ভরে আজকে গল্প করবো আর মদ খাবো। আর তখন ওরা ওলমারকে সাথে নিয়ে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা এনারকে দেখি। তো এনার এখানে থরফিনকে বলছে ওলমার ফার্ম নেওয়া উচিত, কারণ সে কখনো যুদ্ধ দেখেনি। ওর মনে হয় যোদ্ধারা অনেক কুল হয়, কিন্তু আমি জানি যারা যুদ্ধ করে তারা সবাই জানোয়ার হয়। আর তখন থরফিন ওকে দেখে বলে শুয়ে যাও এনার, সকালে উঠতে হবে আমাদের, সকালে উঠে কাজ করতে হবে। কিন্তু এনার তখন বলে আমাদের গ্রামে দুইবার সৈনিকরা আক্রমণ করেছিল। একবার ইংল্যান্ডের রাজা সৈন্য পাঠিয়েছিল, পুরো গ্রাম লুট করে গ্রাম তছনছ করে আগুন দিয়ে চলে গিয়েছিল। আর আমার বাবা তখন প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু সে মারা গিয়েছিল। তখন আমি ছোট ছিলাম, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিচ্ছু করার ছিল না। আর দ্বিতীয়বার এসেছিল হচ্ছে ড্যানিশরা, ওরা আমাদের গ্রামকে তো তছনছ করেছে, সাথে আমার মা বোনকেও মেরে ফেলেছে। এইসব সৈনিকরা আসলে মুখোশের আড়লে সবগুলো জানোয়ার। আর তখন এরপর সে থরফিনকে জিজ্ঞাসা করে তুমি কি শুয়ে পড়েছো থরফিন? কিন্তু থরফিন কোনো জবাব দেয় না। বাট আমরা থরফিনকে দেখি ও সেই স্মৃতি ভাবতে থাকে যে ওর বয়স 6 বছর ছিল যখন ওর পুরো গ্রাম জ্বলছিল। আর এরপর থরফিন চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। আর এর সাথে সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এপিসোড শেষ হওয়ার পর আমি কিছু কথা বলি এপিসোড নিয়ে। আমি যেটা বুঝলাম যে আমাদের সেই ডেঞ্জারাস থরফিন আজকেলাট মারা যাওয়ার পরে এই অবস্থানে চলে এসেছে, সে নিজেও গোলাম হয়ে গিয়েছে। বাট আমাদের দেখানো হয়নি থরফিন কিভাবে গোলাম হলো। কিন্তু সেই থরফিন এত পরিবর্তন হয়ে গিয়েছে এবং এর পরে যে পর্বগুলো আসবে সেগুলো তোমাকে আরো অবাক করে দেবে যে এটাই কি সেই থরফিন। এবং তুমি হারে হারে টের পাবে যে আজকেলার অ্যাকচুয়ালি থরফিনের একটা যোগ্য গার্ডিয়ান ছিল। মানে আজকেলারের অভাবে থরফিনের লাইফটা এখন কি হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার চলো আমরা 3 নম্বর এপিসোডটা সম্পর্কে জেনে আসি। যখন শুরু হয় আমরা দেখি ওলমার বেঞ্চের উপর মন খারাপ করে বসে রয়েছে এবং ওলমার প্রচুর নেশা করেছে, উল্টাপাল্টা কথা বলছে। আর তখন ফক্স বলে আমি বুঝতে পারছি ছোট মাস্টার, 17 বছর বয়সটা হচ্ছে এমন একটা বয়স যেখানে তুমি সম্পূর্ণ ম্যাচিওরও না আবার বাচ্চাও না, তবে আমার মনে হয় তুমি একটু বেশি বাচ্চা। কিন্তু এই কথা শুনে ওলমার রেগে যায় এবং উঠে পড়ে এবং বলে আমাকে আরো মদ দাও। তো ফক্স করে কি আরো মদ দেয় এবং ওলমার লাগাতার গিলতেই থাকে। তো ওলমার মদ খায় আর বলতে থাকে তোমরা দুজন মনে মনে আমার উপর হাসছো তাই না? আর তখন বেচারা ফক্স বলে আজকে মনে হয় ওলমার মোটেও ভালো মুডে নেই। আর তখন ফক্সের সাথের জন বলে ঠিকই বলেছো, এই শালাকে নিয়ে এসে আমাদের ওটা ভুল হয়ে গিয়েছে, ওর কথা শুনে আমার নিজেরই নেশা কেটে যাচ্ছে আর আমাদের উল্টো মদ সব খেয়ে শেষ করে ফেলছে। কিন্তু ওলমার তখন বলে গাধা, তোমাদের কি মনে হচ্ছে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি? কত বড় সাহস তোমাদের মতো বডিগার্ড আমার উপর মজা করে। আর তারপর ওলমার ওদেরকে জিজ্ঞেস করে তোমাদের কি যুদ্ধের কোনো যোগ্যতা আছে, কোনো দক্ষতা আছে? তো ফক্স তখন বলে আমাদের বডিগার্ড না, আমাদেরকে গেস্ট বলো, আর আমাদের মতো লোকেরাও যুদ্ধের সময় কাজে আসে। তো এখানে ব্যাপারটা বুঝিয়ে বলি, এই গেস্টরা হচ্ছে গ্রাম পুলিশ আছে না, যেরকম গ্রাম পুলিশটা, এরা সরাসরি সরকার বা রাজার জন্য কাজ করে না, আই মিন ডাইরেক্ট সৈন্য নয়, বাট গ্রাম পুলিশ বলতে পারে এদেরকে আর কি। আর ওদেরকে গেস্ট বলা হয়। তো যাই হোক, তখন ওলমার করে কি ওদের দিকে তরাল ধরে এবং বলে তাহলে চলো তোমাদের একটা পরীক্ষা নেই। আর তখন ওরা দুজন একে অপরের দিকে তাকায় এবং টেবিল ধাক্কা মেরে ওলমারকে নিচে ফেলে দেয় সিরিয়াসলি। আর তারপর ফক্স ওর দিকে তরাল ধরে বলে আমরা তোমাদের গেস্ট, এজন্য তোমার বাবা আমাদের টাকা দেয়, তো বাবার ভাব তুমি ধরো না। তো এই কথা শুনে ওলমার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে এবং বলে আমাকে মেরে ফেলো প্লিজ, এখনই মেরে ফেলো। তো এটা শুনে ফক্সের সাথে যে রয়েছে ব্যাচ, সে বলে এখন আমাদের কি করতে হবে? ফক্স তখন বলে আমাদের তো এর সাথে মজা করা উচিত যাতে ক্যাটেল পরিবার আমাদের পছন্দ করে। কিন্তু ব্যাপারটা কি উল্টা হয়ে যাচ্ছে না? কিন্তু ওলমার তখনও মাটিতে শুয়ে কান্নাকাটি করতে থাকে এবং বলে আমি কোনো কাজের না, আমার মরে যাওয়া উচিত। কিন্তু ফক্স এটা দেখে একদম কনফিউজড হয়ে যায় আর সে ওর পাশে যায় এবং কাছে এসে বলে দেখুন স্যার ওলমার, আপনাকে কেউ বাচ্চার মতো ট্রিট করবে এই বিষয়টা আপনার পছন্দ না তাই না? তো ওলমার তখন বলে তুমিও তো একই কাজ করছো। ফক্স তখন বলে এ বেটা তুমি কি আশা করছো? তুমি এখনো অর্ধেক পুরুষ, সম্পূর্ণ পুরুষ হওয়ার জন্য। তো এই কথা শেষ না হতে হতে ওলমার করে কি আরো কান্নাকাটি শুরু করে। তো তখন ব্যাজ বলে ওকে আমাদের খুশি করা উচিত, তুমি আবল তাবল কি বলছো? ফক্স তখন বলে আমি ঠিক লাইনে আছি, তুমি চুপ থাকো, আমি ওকে বোঝাচ্ছি। তো ফক্স তখন বলে ছোট মাস্টার, একটা আসল পুরুষ হওয়া মোটেও কঠিন নয়, এর জন্য জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একজন মানুষকে মারতে হবে। তো এই কথা শুনে ওলমার চুপ হয়ে যায় আর ওর দিকে তাকিয়ে থাকে। তো ফক্স তখন বলে মানুষ মারার পরে আপনার ভেতরে একটা নতুন আত্মবিশ্বাস চলে আসবে, আর আপনি যদি একবার মানুষ মারেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের শরীরটা কত দুর্বল আর আপনি কত বেশি শক্তিশালী। এরপর আপনাকে মানুষ দেখে ভয় পাবে, আর এই জিনিসটা একমাত্র ছেলেদেরকে আসল পুরুষ হতে সাহায্য করে। তো ওলমার তখন বলে তাহলে আমি কাকে হত্যা করবো? ফক্স বলে এই কথা আপনি চিন্তা করবেন না, আমি জানি নতুনদের জন্য কাদের মারা সহজ বেশি, আর আপনার ফার্মে বেশ কিছু লোক রয়েছে, আমরা আরামসে ওদেরকে মারতে পারবো। তো তখনই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা এনার এবং থরফিনকে শুয়ে থাকতে দেখি। আর ওই মুহূর্তে সকাল হয়ে যায়। তো এনার ঘুম থেকে ওঠে এবং বলে এই ফার্মটা তো আসলেই অনেক বড় আর আজকে আমাদের অনেক ফসল কাটতে হবে।
হবে। আর এরপর ও পেশাব করতে থাকে, কিন্তু এর সাথেও বলতে থাকে তার মানে এই ফসল কাটতে গিয়ে আমাদের জঙ্গল পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু আমার প্ল্যানিং হচ্ছে আমি এই সিজনের আগে জঙ্গল পরিষ্কার করে শেষ করতে চাই। আর এই কাজের আগে আমাদের পাথর এবং গাছের জোটকে কেটে এখান থেকে বাইরে বের করতে হবে, যাতে মাটিগুলো আগের থেকে সহজে কাটা যায়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ওরা যে জঙ্গলটা পেয়েছে সেই জঙ্গলটাতে ওদের চাষ করতে হবে, তারপর ফসল বানিয়ে বিক্রি করে তারপর ওরা মুক্ত হতে পারবে। তো গাছগুলো যে কেটেছে সেই গাছের গুড়িগুলো তো মাটিতে থাকছে, তো ওই গুড়িগুলো বের করতে হবে আর কি ওদের। তো যাই হোক, এরপর আমাদের ইনার আরো ভাবে যদি আমাদের একটা হাল দিত তাহলে আরো সুবিধা হতো। আর তখনই ও কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায়, আর আমরা তখন দেখি থরফিন চিল্লাচ্ছে। তো তখন এরা করে কি থরফিনের কাছে এসে এবং ওকে ঘুম থেকে তুলে নেয়। তো থরফিন তখন ধরফরে উঠে বসে যায়। ইনার তখন বলে তুমি অনেক জোরে জোরে ঘুমের মধ্যে চিৎকার করছিলে, তুমি আসলে কি স্বপ্ন দেখছিলে বলো তো, যার জন্য এত চিৎকার করছিলে? তো থরফিন তখন বলে আমি জানি না যে এটা কি আসলে স্বপ্ন ছিল না অন্য কিছু। তো এরপরও বাইরে আসে আর এনার ওকে বলে জলদি তোমার মুখ ধুয়ে নাও, আজকে আমাদের অনেক কাজ করতে হবে। এরপর আমরা দেখি থরফিন ওর মাথায় হাত দিয়ে হাঁটছে, মানে থরফিনের মাথা প্রচন্ড ব্যথা করছে। চিন্তা করো ওদের কি লাইফ ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর এনার বলে তুমি যে স্বপ্ন দেখেছো ওটা আর মনে না করাই ভালো। তো এরপর এনার যখন সামনের দিকে তাকায় তখন কুয়োর পাশে একটা মেয়ে দেখতে পায়, আর এই মেয়েটাকেই কিন্তু সর্বপ্রথম ক্যাটেলের গাড়ির পেছনে দেখেছিল। তো এই মেয়েটি তখন এনারকে দেখে গুড মর্নিং বলে এবং বলে আজকের সকালটা অনেক সুন্দর, তাই না? তো এনার তখন ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় এবং বলে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং। তো তখন থরফিন এখানে চলে আসে, আর মেয়েটি তখন বলে তোমরা যদি চাও তোমাদের মুখ ধুয়ে নাও। তো এনার তখন বলে কোনো ব্যাপার না, আমরা যতই চেহারা ধুই চেহারা তো আর আমাদের সুন্দর হবে না। তো ওই মেয়েটি তখন বলে আমি হলে এটা কখনোই বলতাম না, তোমার চেহারা এমনিতে অনেক সুন্দর। তো একটা মেয়ের কাছ থেকে এরকম কথা শোনার পরে বুঝতেই পারছে এনারের বুকে ব্যথা হতে শুরু করে। আর এদিকে থরফিন তো রবট হয়ে গিয়েছে, মনে করো ওর কোনো লাইফ নেই, ও হাত মুখ ধুচ্ছিল ওর মতো। আর থরফিন তখন মনে মনে বলে ওঠে আমি আসলে অনেক খারাপ বোধ করছি, আমি নিশ্চিত ওই একই ব্যাপারে আমি বারবার স্বপ্ন দেখছি, আর ওই ব্যাপারটা আমার মনে করা বা ওই সময় যে কাজটা আমি করেছিলাম ওটা করা আমার উচিত হয়নি। তো তোমরা একটু পরেই জানতে পারবে যে আসলে থরফিন কিসের স্বপ্ন দেখছে, ও লাইফে কোন ভুলটা করে এসেছে। আর অন্যদিকে ওই মেয়েটি এনারকে তার পরিচয় দেয় এবং বলে যে আমার নাম হচ্ছে আর্নহিড, আর তুমি মনে হয় এখানে 2-3 দিন আগে এসেছো তাই না? তো এনার জবাব দেয় হ্যাঁ। আর এনার তখন বলে আমি উত্তর ইংল্যান্ড থেকে এসেছি। তো আর্নহিড তখন বলে আমি ভেবেছিলাম তুমি তো একজন নর্স, কারণ তুমি আমাদের ভাষা খুব ভালো মতো বলতে পারো, মানে ওকে নরওয়ের মনে করেছিল আর কি। তো এনার তখন বলে আসলে আমাদের গ্রামের সকল লোক এবং আমরাও নর্সের বংশধর, কিন্তু থাকতাম ইংল্যান্ডে, যে জন্য আমরা ইংলিশ এবং নর্স দুইটাই ভালো বলতে পারি। তবে এটা আপনার জন্য বোঝা একটু কঠিন হবে। তো এনারের মুখ থেকে আপনি শুনে আর্নহেড হাসতে থাকে এবং বলে ওহ আমি মনে হয় তোমাকে বলিনি যে এই ফার্মে আমার স্ট্যাটাস কি বা অবস্থান কি। তো এনার তখন আশ্চর্য হয়ে বলে আপনি মাস্টারের মেয়ে না? আর্নহেড বলে আরে না না না, আমিও তোমাদের মতো একজন গোলাম, জাস্ট আমি হচ্ছে মাস্টারের পার্সোনাল গোলাম। তো তখন এখানে দুই শয়তান ফক্স এবং ব্যাজ চলে আসে, আই মিন ব্যাজ বা বেজার হবে ওর নাম, অত গুরুত্বপূর্ণ চরিত্র না ওরা। তো থরফিনকে তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি? থরফিন বলে আমার নাম থরফিন। তো এরপর ব্যাজ যায় হচ্ছে এনারের কাছে এবং বলে তুমিও কি তাহলে একজন গোলাম, তোমাকে তো চিনতে পারলাম না। তো এনার বলে আমার নাম হচ্ছে এনার, আর আমি এই খুব সম্প্রতি এসেছি। তো ফক্স তখন বলে তোমরা দুজন আমার সাথে আসো। তো ওরা দুজন কোনো কথা বলতে পারে না, ওদের সাথে যেতে থাকে। তো এনার তখন থরফিনকে বলে এরা কারা, এদের কাছে তরল এলো কিভাবে? থরফিন বলে এরা হলো গেস্ট, এরা হচ্ছে গ্রামের ডিফেন্স ফোর্স মানে বডিগার্ড। তো এনার তখন বলে আমার যেটা মনে হচ্ছে ওদের মতলব ভালো না, ওরা যাই করুক না কেন আমাদের সাথে ওটা ভালো হবে না। আর তখন এনারের হঠাৎ করে আর্নহেডের কথা মনে পড়ে, মানে ওই মেয়েটির কথা যে ওকে একটু আগে প্রশংসা করেছে, চেহারা ভালো বলেছে। তো ওই কথা মনে করে এনার আবার হাসতে থাকে। তো ফক্স তখন এনারকে বলে মনে হয় তুমি অনেক ভালো মুডে রয়েছো। এনার তখন বলে আমাকে ক্ষমা করে দেবেন। ফক্স বলে কোনো ব্যাপার না, যাই হোক তোমাকে দেখে অন্তত জীবন্ত মনে হচ্ছে। তো এই কথা শুনে এনার তো পুরো কনফিউজড হয়ে যায়। আর এরপর আমরা একটা ছোটখাটো দুর্গ দেখি যেখানে অলমারের হাতে একটা তরাল ছিল। তো এনার তো এটা দেখে একদম কনফিউজড হয়ে যায়। তো ফক্স তখন ওলমারকে বলে ঠিক আছে ছোট মাস্টার, এখন সোজা একটা কাট লাগাবেন। তো এনার তখন বলে আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কাট মানে কি? ফক্স তখন বলে তুমি ঠিকই শুনেছো, আমাদের ছোট মাস্টার একটা আসল পুরুষ হতে চায় আর তাকে সাহায্য করবে তুমি, সুতরাং তুমি আমাদের ছোট মাস্টারের জন্য মরে যাও। তো এনার তখন বলে আমরা কি এমন করেছি যার সাজা আমাদের এভাবে দেবেন? ফক্স তখন বলে তোমরা কিছুই করেনি, কিন্তু আসল কথা হচ্ছে তোমাদের জীবন এখন তোমাদের হাতে নেই, তোমরা একটা গোলাম। তো এর জন্য তোমার যে মালিক সে যা চায় তাই সেটা করতে পারে তোমার সাথে। আর তোমরা যেহেতু মাস্টার ক্যাটেলের গোলাম, তো তার ছেলে হাতে তোমরা মরতে যাচ্ছ, এটা তো তোমাদের জন্য খুশি হওয়া উচিত। তো এই কথা বলেই বাকি সবাই হাসাহাসি করা শুরু করে, কিন্তু ওলমার প্রচুর ঘাবড়ে যায়, বলে ওরা তো আমার গোলাম না, আমার বাবার গোলাম, ওরা যদি মারা যায় তাহলে আমার বাবাকে আমার টাকা দিতে হবে। ফক্স তখন বলে ছোট মাস্টার এত দূরে আসার পরে এভাবে প্ল্যানটা ভেস্তে দেওয়া যাবে না। আপনি কি আপনার বাবাকে সত্যি ভয় পান, নাকি কাউকে হত্যা করতে ভয় পাচ্ছেন, নাকি দুটো জিনিসকে ভয় পান? ওলমার তখন বলে আমি কোনো জিনিসে ভয় পাই না। তো ফক্স তখন বলে তাহলে ঠিক আছে ওদের দুজনকে মেরে ফেলুন। আর তখন এনার করে কি দৌড়ে আলুমারকে ধরে ফেলে এবং থরফিনকে বলে থরফিন এখান থেকে পালিয়ে যাও, দাঁড়িয়ে থেকো না প্লিজ, পালিয়ে যাও, মাস্টারকে ডেকে নিয়ে আসো, মাস্টার ভালো মানুষ। কিন্তু তখনই থরফিনের গলায় দুজন কাটানা ধরে এবং বলে মুখ বন্ধ করে দাঁড়াও, দেখো কি হচ্ছে। তো থরফিন তখন ওদেরকে লড়াই করতে দেখে। আর তারপর থরফিন বলে আচ্ছা তোমাদের তো যে কোনো একজনকে লাগবে তাই না, তাহলে তোমরা এনারকে যেতে দাও আর ওলমারকে বলো আমাকে মারতে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের একটা বাড়ি দেখানো হয় যেখানে একটা লোককে দেখানো হয়, ও শুয়েছিল আর কি। আর তখনই হঠাৎ করে বিছনা থেকে নিচে পড়ে যায় আর বাইরে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গিয়েছে এবং চিৎকার করে বলে দাদা আপনি কোথায়? আর এরপর খাওয়ার পরে দেখে খাবার নেই। তো এরপর ও বাইরে এসে দাদাজিকে জিজ্ঞাসা করে খাবার কোথায় আমার। ওর দাদা তখন দূর থেকে বলে এত দেরি করে ঘুম থেকে ওঠার পরে কিভাবে খাওয়ার প্রত্যাশা করো, যদি তোমার খাবার প্রয়োজনীয় হয় আমাকে সে সাহায্য করো। তো ও তখন বলে আমি একদমই করতে পারবো না। কিন্তু ওর উত্তর ওর দাদা বলে ঠিক আছে আমিও তোমাকে খাবার দেবো না, নিজেই কিছু বানিয়ে নাও। আর তখন সেই লোকটা মনে মনে বলতে থাকে এই বুড়ো নিজেকে কি মনে করে আর আমাকে
কি মনে করে আমি নিজের জন্য খাবার একদম বানাতে পারবো না, আর আমার মনে হয় আমার এখনই বাসায় যাওয়া প্রয়োজন। তো এই লোকটার পরিচয় দিই, এই লোকটার নাম হচ্ছে স্নেক, যাকে আমরা ভবিষ্যতে হয়তো অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবো। তো এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয়, আমরা সেই দুজনকে লড়াই করতে দেখি। তো থরফিন তখন আবারও বলে মাস্টার ওলমারকে বলুন আমাকে মারতে, ওকে ছেড়ে দিন, এনারকে ফেরত যেতে দিন। তো এনার তখন বলে তুমি এটা কি বলছো? তো এনার যখন অন্যমনস্ক হয় তখন ওলমার করিকে ওকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। তো ফক্স তখন থরফিনের কাছে আসে এবং বলে তুমি কি বলছো বুঝতে পারছো? এর মানে হচ্ছে তুমি মারা যাবে। থরফিন বলে আমি জানি। তো এনার তখন বলে তুমি এটা কি বলছো থরফিন? আর তখনই বেচারা ওকে একটা লাথি মারে এবং বলে তোমার মুখ বন্ধ করো, এখান থেকে দূরে থাকো। তো ফক্স তখন বলে তুমি কি শুনতে পেয়েছো সাথীরা, আমরা এরকম মানুষ খুব কমই দেখতে পাই যে নিজের মৃত্যু দেখে ভয় পায় না। তবে তুমি যেটা বলেছো থরফিন সেটা আমরা অবহেলাও করতে পারি না, কারণ এটা যদি করি তাহলে আমাদের প্রোডাক্টের মান কমে যায়। আর থরফিন তুমি কি জানো আমরা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করি? তো থরফিন কিছুই বলে না। তো তখন ফক্স জবাব দেয় যে আমরা যে প্রোডাক্ট বিক্রি করি সেটা হচ্ছে মৃত্যু, কারণ সবাই মৃত্যুকে ভয় পায়। আর আমি তোমাকে বললাম সবাই ভয় পায়, আর আমাদের যে ছোট মাস্টার সে তো অন্যের মৃত্যুকেও ভয় পায়। কিন্তু ওলমার তখন বলে চুপ করো, আমি ভয় পাচ্ছি না। তো ফক্স তখন বলে ভয় পাওয়া উচিত, মৃত্যুর একটা মূল্য রয়েছে, আর যদি এমনটা না হয় তাহলে আমরা এই অস্ত্র দিয়ে ঘর চালাতে পারবো না। আর তখনই সে তার অস্ত্র দিয়ে থরফিনের বুক কেটে দেয়, কিন্তু থরফিন একটু আঁচ করে না। তো এটা দেখে এনার এবং ওলমার দুজনে আশ্চর্য হয়ে যায়, ভয় পেয়ে যায়। ফক্সও অবাক হয়ে যায়, বলে তোমার ভয় পাওয়া উচিত ছিল। আর এদিকে আমরা স্নেককে দেখি দুর্গের দিকে আসছে এবং দেখে যে অনেকগুলো মানুষ জড়ো হয়েছে এবং মনে মনে ভাবতে থাকে তার মানে হারামজাদারা আবারও কোনো গড়বড় করেছে এখানে। আর এদিকে আমরা দেখি ওরা এনারকে ধরে রাখে, আর এনার তখন ওদেরকে বলে তোমরা আসলে সত্যিকারের জানোয়ার। আর এদিকে আমরা দেখি ফক্স কিন্তু থরফিনের শরীরের বেশ কিছু জায়গা কেটে দিয়েছে। আর ফক্স বলতে থাকে তুমি তোমার জীবনের ভিক্ষা চাও আমার কাছে, আর তুমি তোমার এই ভয়ের ফিলিংসটাকে লুকিয়ে রেখো না। আর এই কথা বলে থরফিনকে আরেকবার কেটে দেয়। তো এটা দেখে ওলমার তো প্রচুর ঘাবড়ে যায়, মানে মাস্টারের ছেলে। আর তখনই সেখানে স্নেক চলে আসে, আর ফক্স তখন তরল মারতে মারতে বলতে থাকে তাড়াতাড়ি করো, তা না হলে তোমার ছোট শরীর আরো ছোট হয়ে যাবে। আর এরপর ফক্স করে কি থরফিনের মুখে আঘাত করে। আর স্নেক তখন এইসব দেখে বলে চমৎকার, এই ছেলেটা একটুও ভয় পাচ্ছে না, তার মানে ও কি মাস্টারের গোলামের মধ্যে একজন। আর তখন এদিকে থরফিন বলে ওঠে মৃত্যুকে ভয় পাবো কি জন্য? তো ফক্স এই কথা শুনে থেমে যায়। আর তখন থরফিন আরো বলে আমরা এর জন্যই বেঁচে আছি কারণ আমরা মরতে চাই না। বেঁচে থাকলে কি সবকিছু ভালো হয়? কিন্তু আমার জন্য না। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার সাথে জীবনে ভালো কিছু হয়নি, একবারের জন্য হয়নি। তো আমি মৃত্যু দেখে ভয় পাই না। তো এই কথা শুনে ফক্স আরো রাগান্বিত হয়ে যায় এবং থরফিনের কান কেটে দেয়। তো তারপরেও থরফিন একটু সরে না, কোনো শব্দ করে না। আর ফক্স তখন বলে তুমি আমাকে দেখাও তুমি ভয় পেয়েছো, তা না হলে তুমি তোমার চোখ হারাবে এবার। আর তখনই স্নেক বলে ওঠে ফক্স ওখানে থেমে যাও। তো সবাই ভয় পেয়ে যায় স্নেককে দেখে। তো ফক্সও প্রচন্ড ভয় পেয়ে যায়, আর আমরা বুঝতে পারি স্নেক অনেক পাওয়ারফুল একজন পার্সন। তো স্নেক থরফিনের কাছে আসে এবং বলে ওর অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। ফক্স তখন বলে বস আপনি কখন এসেছেন? স্নেক তখন ফক্সকে কাছে ডাকে। তো ফক্স যখন স্নেকের কাছে যায় স্নেক একটা ঘুষি মরে নাক ভেঙে দেয় আর ওর নিচে পড়ে যায়। আর তারপর সে ব্যাসকে ডাক দেয় এবং বলে এখানে কি হচ্ছে আমাকে সব খুলে বলো। আর ব্যস্ত পুরো ভয় পেয়ে কাঁপছিল। আর এরই সাথে সাথে এপিসোড নাম্বার 3 শেষ হয়ে যায়। তো যাই হোক আমি কি বলবো, দুটো এপিসোড দেখলাম, আমি খুব হতাশ মনে করো থরফিনের এই সিচুয়েশন দেখে। আর এর সাথে আরেকটা জিনিস দেখো, বর্তমান সময়ে আমরা অনেকে অনেক খারাপ অবস্থানে রয়েছে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ রাজনৈতিকভাবে বা বিভিন্ন ডিপ্রেশনে রয়েছে। কিন্তু একবার যদি খেয়াল করো যে মধ্যযুগের সিস্টেমটা কি চলতো, এই যে গোলাম সিস্টেম, এই যে যন্ত্রণা, মানে এই যে মেয়ের ব্যাপার, বাপ মেয়েকে পাঠিয়ে দিত, এখনো পাঠায়, এরকম ঘটনা এখনো ঘটে। মানে ভিনল্যান্ড সাগা দেখে আমরা পুরো ওই মধ্যযুগটা অনুমান করতে পারছি যে ইউরোপ আজকে কত উন্নত, ওখানে কত মানবাধিকার, এবং আমাদের মতো তৃতীয় ওয়ার্ল্ডের মানুষও যদি ওই দেশে যায়, ওই দেশের নাগরিকত্ব পেয়ে যায়, ভোট দিতে পারে এবং কত সম্মানের সাথে বাঁচে। অথচ একসময় ওরাই কত কষ্ট ছিল, পুরো দুনিয়া কত কষ্ট ছিল। অ্যাকচুয়ালি এই ভিনল্যান্ড সাগা এমন একটা সিরিজ যেটা তোমাকে ফিল করে দেখতে হবে, এবং তুমি ফিল যদি নিতে নাও চাও, তুমি যদি এই সিরিজটা দেখো অটোমেটিক্যালি তুমি মধ্যযুগে চলে যাবে, ওদের সময় চলে যাবে, অটোমেটিক্যালি তুমি ভালো বোধ করবে, খারাপ বোধ করবে। তো যাই হোক সিজন 2 যে 3টা পর্ব আমি এক্সপ্লেন করলাম, আমার মনে হচ্ছে সিজন 2 আরো বেশি মন খারাপ করবে আমাদের। এবং অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছে যে সিজন 2 বোরিং এই সেই, বাট আমি যেটা বলবো আমরা অবশ্যই সিজন 2 ফুল দেখে শেষ করবো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে যারা টোকিও রিভেঞ্জার্স লাভার, আমরা এখানে সিজন 2 শেষ করার পরে টোকিও রিভেঞ্জারের একটা সিজন এক্সপ্লেইন করবো। আর টোকিও রিভেঞ্জার আনার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি একজন ইউটিউবার এটা রেকমেন্ড করেছে তোমাদের জন্যই, তোমরা এত বেশি স্প্যাম করেছিলে যার জন্য সে রেকমেন্ড করেছে যে টোকিও রিভেঞ্জার আপনার আনা উচিত। তো এর জন্য আমি আসলে টোকিও রিভেঞ্জার আনছি। তো আমি নাম বললাম না, আমি দেখি তোমরা গেস করতে পারো কিনা। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রেখো যেন আমার ঘুমটা রেগুলার হয়, কন্টিনিউসলি তোমাদেরকে এন্টারটেইন করতে পারি। অ্যাকচুয়ালি গত 1 বছরে আমার লাইফটা এমন জায়গায় এসে ঠেকেছে, আমি আমার লাইফের সবচেয়ে খারাপ একটা পজিশনে আছি, মানে মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়ে। মানে কি বলবো, এটা আসলে এক্সপ্রেস আমি করতে পারছি না। মানে অ্যাকচুয়ালি আমি আমার লাইফের সবচেয়ে খারাপ একটা অবস্থানে রয়েছে। তোমরা অবশ্যই আমার জন্য প্লিজ দোয়া করো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।